আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 16 নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু বলার আগেই গরম চোখে তাকালো সাগর। চোখে কিছু একটা ইশারা করায় চুপ হয়ে গেল গালিব। প্রিয়তা ভ্রু কুচকে বলে, ডাবাল কি? গালিব মাথা চুলকে অপ্রস্তুত হাসে, না ওই আর কি, মাই টাইপ গার্লস। প্রিয়তা নাক মুখ কুচকে ফেলে, মানে? নেহাল বলে, কিছু না, তুমি গাড়িতে উঠে বসো। সাগর নিজের রাগ কমাতে পারছে না। পরনের টি শার্ট ঘেমে ভিজে জুবুথুবু অবস্থা, চোখ দুটো লাল হয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এই অবস্থায় সাগরকে ড্রাইভ করতে দেওয়া যায় না। নেহাল সাগরের কাঁধে হাত রেখে বলল, তোর এই অবস্থায় ড্রাইভ করতে হবে না, একটা অঘটন ঘটবেই। তুই উষার পাশে বসে যা, আমি ড্রাইভ করি, গালিব সামনে বসবে। গালিব তো আর উষার সাথে বসতে পারবে না। সাগর কোনো কথা বলল না, চুপচাপ বাম দিকে এসে গাড়ির দরজা খুলল। সাগরকে দেখে উষা ভ্রু কুচকে তাকায়। সাগরের এমন রূপ দেখার পর থেকে উষা সত্যিই তাকে ভয় পাচ্ছে, কিছু বলার সাহস পাচ্ছে না। সাগর গম্ভীর কণ্ঠে বলল, চা পারো? হ্যাঁ, কি বললেন? উষা সাগরের বলা কথাটা গুনতে পায়নি। সাগরের মাথাটা এমনিতেই গরম, তার উপরে এক কথা বারবার রিপিট করা তার অপছন্দ। এত কথা বাড়িয়ে লাভ নেই। সাগর ধপ করে উষার পাশে বসে পড়ল। উষা ভরকে গেল। প্রথমে বুঝিনি, দ্বিতীয়বার বললেই পারত। সাগর বসায় উষা সরে যেতে চাইল, কিন্তু প্রিয়তা ইচ্ছে করেই এদিকে চেপে বসেছে, যেন দুজনেই একসাথে ঘেঁষে বসতে পারে। উষার নড়াচড়া দেখে সাগর চোখ পাকিয়ে তাকায় উষার দিকে, শক্ত কণ্ঠে বলে, এখন পিছাচ্ছিস কেন? যখন বলেছি তখন কানে বাতাস ঢোকেনি? উষা নিশ্চুপ। ওই রাগী দৃষ্টি যে তাকে কাঁচায় চিবিয়ে খাচ্ছে তা সে বেশ বুঝতে পারছে। নিজের ভালো চায় সে, তাই চুপ করে রইল। দুজনেই শরীর ঘেঁষে বসে আছে। সাগর মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। উষার এভাবে গা ঘেঁষে বসে থাকতে লজ্জা লাগছে, অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস করতে লাগলো উষা। হঠাৎই সাগরের হাতের দিকে নজর যেতেই এক প্রকার চেঁচিয়ে উঠল উষা, আল্লাহ, রক্ত! সাগর ভাই, আপনার হাতে রক্ত! আকস্মিক উষার চিৎকারে নেহাল সাইড করে গাড়ি থামায়। সাগরের কোনো হেলদুল দেখা গেল না, মাথা তুলে তাকালো পর্যন্ত না। গালিব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, উষা, কি হয়েছে? এমন চিৎকার করে উঠলে কেন? গালিবের কণ্ঠে ব্যাকুলতা স্পষ্ট। সাগর ঝট করেই চোখ মেলল, গালিবকে বাঁকা চোখে পরখ করল একবার। গালিবের এসব ঢং তার একদম পছন্দ না, আর সেটা যদি হয় নিজের বাড়ির মেয়ে, তার থেকে বড় নিজের আপন চাচাতো বোন। শুধু তাই নয়, তার থেকেও বেশি এবং আপন, কারণ মেয়েটা এখন তার বউ। উষা গালিবের দিকে তাকিয়ে উত্তর করল, দেখুন না, সাগর ভাইয়ের হাতে রক্ত। সাগর তপ্ত শ্বাস ফেলে বলল, এসব কিছু না, বসে বসে না চেঁচিয়ে চুপ করে থাক, শব্দ দূষণ করবি না একদম। একটুই কেটেছে, এতে কিছুই হবে না, মেলোড্রামা অফ কর। গালিব উষার দিকে তাকিয়ে বলল, সেই ভালো উষা, সাগরের শরীর তো কচু পাতার শরীর, এসব কিছু না, বুঝলে? প্রিয়তা ভ্রু কুচকে শুধায়, কচু পাতার শরীর মানে? গালিব মিষ্টি হেসে বলে, ও, তুমি বোঝো নাই এটা? উষা এবং প্রিয়তা মাথা নাড়ায়, যার অর্থ তারা বুঝেনি। শোনো, কচু পাতার শরীর বলতে বুঝিয়েছি, কচু পাতায় যেমন পানি পড়লে পাতা ভিজে না, শুকনাই থাকে, পানি পড়ে যায়, সবসময় শুকনো শরীর থাকে পাতার। সাগরের শরীরটাও তেমনই, বুঝলে? এইটুকু ব্যথায় ওর কিছুই হবে না। এই দেখো না, আমরা কত কথা বলি, কোনো কথাই তার গায়ে লাগে না, বুঝলে? তারপরে উষার দিকে তাকিয়ে বলল, তার চেয়ে বরং উষু তুমি আমাকে নিয়ে ভাবো, গালিব ভাইকে নিয়ে ভাবো। প্রিয়তা উষা দুজনেই মিটিমিটি করে হেসে ফেলে। ড্রাইভিং সিটে বসা নেহালও হাসছে। সাগর চোখ বন্ধ রেখেই নেহালের উদ্দেশ্যে বলে, এই মহিষের বাচ্চাকে গাড়ি থেকে লাথি দিয়ে বের করে দে নেহাল। কেন? আমি আবার কি করেছি? আর তুই আমাকে মহিষের বাচ্চা বললি কেন? তুই উগান্ডা ফেরত ছাগলের বাচ্চা। আই সোয়ার গালিব, আমি যদি মুডে আসি, আজকে আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। নেহাল চোখ পাকালো গালিবকে, তা দেখে আবারও বলল, আমি আবার কি করলাম? সব দোষ তোর ভাইয়ের। এই মুডটা আমার দিকে না এনে ডাইভার্ট করে বউয়ের দিকে নিয়ে যা, তাহলে একটা কিছু ভুল প্রমাণ হবে। তা উষা, আমরা যেন কি বলছিলাম? নেহাল, সত্যিই বলছি, সবকটাকে আমি মাঝ রাস্তায় ফেলে চলে যাব কিন্তু। এই গালিব, চুপ কর, কি হচ্ছে, কি দেখছিস? রেগে আছে? গালিব মুখ বাঁকালো, তাতে আমার বয়ই গেছে। ঘরে সুন্দরী বউ থাকলে এমন একটু একটু সহ্য করতেই হয়, আর বউকে যদি পুরাই ছেড়ে রাখে, তাহলে কখন কে এসে ছো মেরে নিয়ে যাবে টেরও পাবেন না। উষা একটু সাগরের আশেপাশে আসলেই নানান কথা বলা শুরু করে সাগর, আর সে যে একদম উষার গা ঘেঁষে বসে আছে, তার বেলায় উষার খুব করে ইচ্ছে করলো বলতে, যে সুন্দরী মেয়ে দেখলেই ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? একদম গা ঘেঁষে বসে আছেন যে, লজ্জা লাগছে না? কিন্তু সাগরের অগ্নিরূপ দেখে আর বলতে পারল না, কিন্তু কোনো একদিন তো বলবেই, এসবের শোধ তো নেবেই। সাগরের এমন অবস্থা হলো কি করে? আমি কথা বলতে ইন্টারেস্টেড না চাচি আম্মা, কাল সকালে বাবা চাচ্চু সবাইকে উপস্থিত থাকতে বলো, কথা আছে। আচ্ছা, বলবো, কিন্তু কোনো কথা না চাচি আম্মা, উষাকে দিয়ে 1 কাপ কফি পাঠিয়ে দাও আমার রুমে। মারিয়া জামান চমকালেন, উষাকে দিয়ে?
উষাকে দিয়ে কফি পাঠাতে বলল সাগর। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না মারিয়া জামান। খুশিতে গদগদ হয়ে বললেন, এক্ষুনি পাঠাচ্ছি, তুই যা বিশ্রাম কর। সাগর তো কথাটা এমনিই বলল। উষা তো এখন মরে গেলেও তার রুমে আসবে না। চাচি আম্মার মাথা ঘোরাতেই কথাটা বলল। গুটি গুটি পায়ে চলে এলো নিজের রুমে। শাওয়ার না নিলে বুঝি মাথাটা ঠান্ডা হবে না। পৌষ মাসের মাঝামাঝি সময়ে চলছে, তবুও শীতের দেখা নেই। শীতকাল উষার পছন্দের সিজন। এই সময়টায় সে বেশিরভাগই গ্রামে থাকে। শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা পছন্দ তার। শীতের সময়টাতে উষা অনেক বেশি ঘোরাঘুরি করে, প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু অন্যান্য সময়ের চেয়ে এবারের শীতকাল ভিন্নভাবে কাটাতে হচ্ছে উষাকে। প্রতি বছরেই নতুন বছরের প্রথম দিনে পরিবারের সাথে ঘুরতে বের হয়, একটা পিকনিকের ব্যবস্থা করা হয়। এবারও এরকম পরিকল্পনাই ছিল সবার, যেহেতু সাগরও দেশে আছে। কিন্তু গতকালকের ইনসিডেন্টের পর আর কেউই এ বিষয়ে মুখ খোলেনি। যদিও সিজান ভুইয়া পরিকল্পনা করেছেন সপরিবারে বাহিরে ডিনার করবে আজকে। উষার সাদাফ রাতে বাইরে বের হতে চেয়েছিল, সেটাও হয়নি। বেজায় মন খারাপ উষার। বিরক্তিতে মুখ ভোতা হয়ে আছে। এই বিরক্তি কাটাতে কিছু একটা করতে হবে। উষার ভাবনার মধ্যেই ফোনটা ভাইব্রেট করে ওঠে। গ্রুপ কল, প্রিয়তা আর তানহার। নিশ্চয়ই পরিবারে কি ঘটেছে সেই বিষয়ে জানতে চাইবে। ইতোমধ্যে কয়েকবার কল করেছেও, কিন্তু উষা রিসিভ করেনি। ফোনটা রিসিভ করতেই তানহা এক প্রকার চেঁচিয়েই বলল, কাল থেকে কতগুলো টেক্সট আর কল দিয়েছি দেখেছিস? মরে গেলি নাকি? শালি, আমাদেরও তো তোকে নিয়ে চিন্তা হয় নাকি? একবার ফোন তুলবি না? বল, কেন কল করেছিস? প্রিয়তা ভ্রু কুচকে বলে, বলবানি কি? তুই কি ফাইজলামি করিস আমাদের সাথে? আজব, ফাইজলামি করব কেন? তাহলে এভাবে কথা বলছিস কেন? ভারিয়া পরে তোকে কিছু বলেছে? বাসায় প্রবলেম হয়েছে কোনো? উষার গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল, তারপর থমথমে কণ্ঠে বলল, প্রিয়তা বেজায় রেগে আছে। শালি, তোর হুম হুম শুনতে কল করিনি। এসব উদাসীনতা গিয়ে তোর পেয়ারের সাগর ভাইকে দেখা, আমাদেরকে দেখিয়ে লাভ নেই। কাহিনী কি হয়েছে সেটা বল। কাহিনী আর কি হবে? তানহা এবার চটে গেল। দেখ উষা, এসব ঢং না একদম ভাল লাগে না। সোজাসাপটা বল যে বাসায় কি হয়েছে। তুই তো বলেছিলি যে তোর বড় আব্বু তোকে সব কিছু করার পারমিশন দিয়েছে। তোর মন যা চায় তাই করতে পারবি, যেখানে যেতে ইচ্ছা করে সেখানেই যেতে পারবি। সেলফ ডিপেন্ডেন্ট হতে বলেছে, দুনিয়া চিনতে বলেছে। পরিবার থেকে তোকে আর কোনো পরিবারের শাসন বা গাইডে রাখবে না। হ্যাঁ, বলেছেই তো। এত বড় সুযোগ কালকে পেয়েছি বলেই তো তোদের সাথে ঘুরতে বেরিয়েছি। আর পরিবার বলবেই বাকি। আমি তো এখন আর পরিবারের জিম্মেদারি না। বড় আব্বুর কথা, এতদিন সাগর ভাই দেশে ছিল না, তাই ওনারা আমাকে গাইড করেছে আমার শ্বশুর শাশুড়ি হিসাবে। এখন সাগর ভাই দেশে আছেন, এখন আমাকে গাইড করবে আমার হাজব্যান্ড। আমার ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব আমার হাজব্যান্ডের। প্রিয়তা চিন্তিত ভঙ্গিতে বলে, এসব কি আঙ্কেল ভাইয়ার সামনেই বলেছে? আজকে সকালে সাগর ভাই কালকের ঘটনা তোলে। পরে বড় আব্বু বলেন যে বড় আব্বু নিজেই আমাকে পারমিশন দিয়েছেন, আর বলেছে এতদিন তুমি দেশে ছিলে না, বিধায় আমরা তোমার বউয়ের দেখাশোনা প্লাস ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। কারণ তুমি নিজেও বেকার ছিলে। যেহেতু বিয়ের পরে স্ত্রীর সমস্ত দায়িত্ব তার স্বামীর, এবং এখন তুমি নিজে প্রতিষ্ঠিত, আমাদের ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ, তাই আজকে থেকে উষার সমস্ত দায়িত্ব তোমার। এবং আমরা তার বাপের বাড়ির মানুষ হিসাবে আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় কিংবা কিছু হয়, তার দায় দায়িত্ব তোমার থেকে নিব। তোমাকে জবাবদিহি করতে হবে আমাদের কাছে। তুমি বলছো ডিভোর্স দিবে। আল্লাহর হুকুমে বিয়ে হয়েছে, এখন যদি আল্লাহর হুকুমেই ডিভোর্স হয়ে যায়, তাহলে ওই ডিভোর্সের আগ পর্যন্ত উষার দায়িত্ব তোমার নিজের। তানহার প্রিয়তা দুজনেই একসাথে বলে উঠল, বাহ, চমৎকার, খুব ভালো হয়েছে। পরে সাগর ভাই কি বলেছে, কি করেছে? কি আর করবে, ওনার দুটো কার্ড আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর শোন, কালকে তোদের ট্রিট দিব, যত ইচ্ছা খেতে পারিস। এই প্রথম জামাইয়ের টাকা উড়াবো ভাবলেও শান্তি শান্তি লাগে, বুঝলি? হ্যাঁ, ভাইয়াকে একদম পথের ফকির বানিয়ে দিব, দেখিস। তানহা আবারও বলে, তোকে কিছু বলেনি? না, সবার সামনেই কার্ড হাতে দিয়ে বলেছে এখন থেকে উনিই আমার দেখাশোনা করবেন। যখন যা লাগে তা যেন ওনাকে বলি বা জানাই। আর বলেছে বাবা, চাচ্চু বা বড় আব্বু কেউ আমার অ্যাকাউন্টে টাকা দিলে সেটা যেন ফিরিয়ে দিই। সবাইকে কড়া গলায় বলেছেন, বউ যেহেতু আমার, বউয়ের দায়িত্বও আমার। আমি বউকে যেভাবেই রাখি না কেন, তোমরা সেটাতে নাক গালাতে আসবে না। আর আমি কোনো পথের ফকির নই, আমার বউয়ের দেখভাল করার জন্য যথেষ্ট অ্যামাউন্ট আমার কাছে আছে। ভুলেও কেউ যেন আমার বউকে টাকা পয়সা না দেয়। বুঝিস না, ব্যাটার ব্যক্তিত্বে লাগছে, এখন তাকে নাকানি চুবানি খাওয়ানো যাবে। আর এসব কিছুই আমার বাপ চাচার প্ল্যানিং, বুঝলি? আচ্ছা রাখি রে, কাল দেখা হবে। এখন খিদে লাগছে, একটা কিছু খেতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। সূর্য ডোবার সময় হয়েছে। কুয়াশার কারণে তেমন বুঝ না গেলেও চারিদিকে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের বেগ একটু বেশি। ঘরের মধ্যে বেশি শীত না লাগলেও বাহিরে প্রচণ্ড ঠান্ডা, শরীরে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো ঠান্ডা। এমন সময়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে উষা। আকাশ ভীষণ পছন্দের তার।
হঠাৎ করেই মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো কানে। আফা, বড় ভাই সাহেব আপনারে তার ঘরে যাইতে কইছে, এক্ষণ যাইতে কইছে আপনারে, আপনার ঘরেও খুঁজছে আপনারে, কিন্তু ফাই নাই, এক্ষণ জলদি যান। স্বামী হওয়ার পরে এই প্রথম নিজে থেকে ডাক দিল। উষা ঘাড় ঘুরিয়ে তাকালো তানির পানে। স্বামীনাপুর বয়সী তানি গত 3 বছরের মতো হবে তাদের বাড়িতে কাজ করছে। সকাল সকাল আসে, আবার আসরের পরেই চলে যায়। উষাকে উৎসুক নয়নে তাকিয়ে থাকতে তানি ফের বলল, আফা, তাকায় আছেন কে? যান না, তাড়াতাড়ি যান। কৌতূহলী উষা বিস্ময় লুকিয়ে জানতে চায়, সাগর ভাই ডাকে আমাকে? হ আফা। কেন? হেইটা তো আমি জানি না, কিন্তু কইল কি দরকার বলে আপনার লগে।